আজকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের দ্য বেঙ্গল সেলার্স যে কবিতাটা, সেই কবিতাটা সম্বন্ধে আমরা আজকে জানবো। তো দ্য বেঙ্গল সেলার্স কথার অর্থ কি? বেঙ্গল মানে হচ্ছে কি চুড়ি বা বালা, আর সেলার শব্দ অর্থ হচ্ছে কি বিক্রেতা। সেল মানে বিক্রি করা, বিক্রি করেন যিনি বা যারা, তাদেরকে বলা হয় বিক্রেতা। দ্য বেঙ্গল সেলার্স, চুড়ি বিক্রেতারা। বুঝেছে? কার লেখা? সরোজিনী নাইডু। স্পেলিং একটু ভালো করে দেখবি। অনেক সময় তোদেরকে পাজেল করে দেওয়ার জন্য একটাই নাম, সেই নামের চারটে বানান হতে দেওয়া থাকলো। ধর সরোজিনী কথাটা এস ও আরও দেওয়া থাকতে পারে, বুঝেছে? এখানে জে না দিয়ে জি দেওয়া থাকতে পারে। যাই হোক, বানানটা একটু ভালো করে দেখে নিস। তাহলে দ্য বেঙ্গল সেলার্স, চুড়ি বিক্রেতারা, সরোজিনী নাইডুর লেখা। এখন লেখিকার সম্বন্ধে ঠিক যতটুকু জানা দরকার ততটুকু জেনেই আমরা সরাসরি চলে যাবো মূল টেক্সটের মধ্যে। দেখ, সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেছিলেন 1879 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের কোন জায়গায়? হায়দ্রাবাদ। কোথায় বললাম? ভারতবর্ষের হায়দ্রাবাদে একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে 1879 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কি ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন একজন পোয়েট, একজন কবি, আর কি ছিলেন না একজন দেশপ্রেমিক। বুঝতে পারছিস? প্যাট্রিয়ট ছিলেন, বুঝেছে? তিনি দেশপ্রেমিক ছিলেন এবং নারীদের যে অধিকার আদায়ের যে আন্দোলন, সে নারী অধিকার আন্দোলনের একজন পথিকৃৎ বা পুরোধা আমরা তাকে বলতে পারি। মহাত্মা গান্ধী সরোজিনী নাইডুকে একটি উপাধি দিয়েছিলেন, যেটা হচ্ছে কি ভারতবর্ষের নাইটিঙ্গেল, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। মহাত্মা গান্ধী কল্ড হার দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডু প্রথম মহিলা সভাপতি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের। বুঝেছে? সরোজিনী নাইডু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলো। এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উত্তরপ্রদেশ নামক যে রাজ্য আমরা আছে, যেটাকে আমরা ইউপি বলে থাকি, উত্তরপ্রদেশের প্রথম কি হয়েছিলেন? মহিলা রাজ্যপাল। সরোজিনী নাইডু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ইন্ডিপেন্ডেন্স কি ইন্ডিয়া। স্বাধীন ভারতের কোন একটি রাজ্য যার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, সেই স্বাধীন ভারতের রাজ্য উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হলো। আমি একটু লেখিকা সম্বন্ধে দ্রুত বলে নিচ্ছি, ঠিক যেটুকু জানার দরকার ততটুকুই। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যিনি নাইটিঙ্গেল, সরোজিনী নাইডু। জন্মটা দেখ 1879 আর মৃত্যু 1949, ভারতবর্ষ স্বাধীন হওয়ার 2 বছর পর। ওয়াজ এ পোয়েট, তিনি ছিলেন একজন কি কবি। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন রাজনৈতিক কর্মী, অ্যান্ড ফ্রিডম ফাইটার, এবং একজন স্বাধীনতা সংগ্রামী, যেটাকে আমি বলছিলাম যে প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। শি ওয়াজ এ চাইল্ড প্রডিগি। শি ওয়াজ এ চাইল্ড প্রডিগি মানে তিনি ছিলেন একজন, চাইল্ড শব্দকে শিশু, প্রডিগি মানে বিস্ময়কর বস্তু, মানে সোজা কথা ছোটবেলা থেকে তিনি প্রচুর বুদ্ধিমতী ছিলেন, প্রচুর বুদ্ধি ধরতেন। মাত্র 12 বছর বয়সে তিনি ম্যাট্রিক পাস করেছিলেন। ভাবতে একবার, যেখানে আমাদের মাধ্যমিক পাস করতে 15+ থেকে 16 বছর সময় লাগে, সেখানে তিনি 12 বছর বয়সে মাধ্যমিক পাস করেছিলেন। এবং অবশ্যই স্কলারশিপ নিয়ে তিনি বিদেশে পড়তে গিয়েছিলেন। হায়দ্রাবাদের, তোরা নিজামের নাম শুনছিস, হায়দ্রাবাদের নিজাম, সে হায়দ্রাবাদের নিজামের নামে যে স্কলারশিপ, সেই স্কলারশিপ পেয়ে তিনি কোথায়? তিনি বিদেশে পড়তে গিয়েছিলেন। সি ওয়াজ এ চাইল্ড প্রডিগি হু স্টাডিড ইন ইংল্যান্ড। তিনি ছিলেন একজন শিশু, বিস্ময়কর শিশু, যিনি পড়াশোনা করেছিলেন ইংল্যান্ডে। আফটার বিইং বর্ন ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে জন্মগ্রহণ করার পর। হার পোয়েমস, তার কবিতাগুলো, সাচ অ্যাজ, যেমন দ্য গোল্ডেন থ্রিশোল্ড, এটা একটা কবিতার নাম। গোল্ডেন মানে কি? সোনালি। থ্রিশোল্ড মানে চৌকাঠ, দরজার যে নিচের যে চৌকাঠ, সেটাকে বলে থ্রিশোল্ড। দ্য গোল্ডেন থ্রিশোল্ড একটা কবিতার নাম। অ্যান্ড দ্য বার্ড অফ টাইম, দ্য বার্ড অফ টাইম, এটাও তার একটি বিখ্যাত কবিতার নাম। আর ফুল অফ ইন্ডিয়ান থিমস, এই কবিতাগুলোর মধ্যে কি লুকিয়েছে? ভারতীয় বিষয়বস্তু, অ্যান্ড ভিভিড ইমেজারি, এবং পুঙ্খানুপুঙ্খ চিত্রকল্প। ইমেজারি মানে চিত্রকল্প। কীরকম না, কোনো একটা শব্দ দেওয়া থাকবে, যে শব্দটা পড়ার সঙ্গে সঙ্গেই যেন সেই ছবিটা আমাদের মাথাতে ভেসে উঠবে, এগুলোকে বলা হয় চিত্রকল্প। সি পার্টিসিপেটেড, তিনি অংশগ্রহণ করেছিলেন ইন দ্য কুইট ইন্ডিয়া। কুইট ইন্ডিয়া বলতে কি বলতো? কুইট মানে কি ছেড়ে দাও বা পালিয়ে যাও, ইন্ডিয়া মানে ভারত, মানে ভারত ছাড়ো আন্দোলন।
তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এবং সেই ওই যে আমাদের আইন অমান্য আন্দোলন যেগুলোকে বলি, সেই মহাত্মা গান্ধীর দ্বারা তিনি প্রভাবিত হয়ে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, হুইচ ওয়্যার ক্রুশিয়াল টু ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, যে দুটি আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিকজ সি ওয়াজ ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী, কারণ তিনি মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা টু লিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যিনি ভারতবর্ষের ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন ইন 1925, 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। শি বিকেম দ্য ফার্স্ট ফিমেল গভর্নর, তিনি হয়েছিলেন প্রথম ভারতীয় রাজ্যপাল, মহিলা রাজ্যপাল অফ উত্তরপ্রদেশের ফলোইং ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঠিক পরে পরে, বুঝেছিস, স্বাধীনতার ঠিক পরেই ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন তিনি, যেটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের। শি ওয়াজ এ স্ট্রং সাপোর্টার অফ ন্যাশনালিজম, তিনি ছিলেন একজন শক্তিশালী সমর্থক জাতীয়তাবাদের, ন্যাশনালিজম জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের তিনি ছিলেন একজন কঠোর সমর্থক, অ্যান্ড ওমেন্স রাইটস, এবং মহিলাদের যে অধিকার, সেই মহিলাদের অধিকারের জন্য তিনি কঠোর সমর্থক। হু ডাইড ইন 1949, যিনি 1949 খ্রিস্টাব্দে মারা যান, লিভিং বিহাইন্ড এ সিগনিফিক্যান্ট লিটারারি অ্যান্ড পলিটিক্যাল লিগাসি, যিনি তার পিছনে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কি বলবো উত্তরসূরি রেখে তিনি মারা যান। হলো মোটামুটি এটুকু জানলেই হবে। তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, জাতীয় কংগ্রেসকে তিনি নেতৃত্ব দেন, মহাত্মা গান্ধী দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, হয়েছে, আর একজন কবি ছিলেন, একজন কি দেশপ্রেমিক ছিলেন। এরপর দ্য বেঙ্গল সেলার্স, চুরি বিক্রেতারা, এই কবিতাটি নেওয়া হয়েছে যে জায়গা থেকে, এই যে সোর্সটা হচ্ছে গিয়ে কি, এই কবিতাটার সোর্স হচ্ছে দি বার্ড অফ টাইম, দি বার্ড অফ টাইম, সময়ের পাখি। যদি এটা কোনো বাংলা করে নিতে এরকম বানাবে, সময়ের পাখি। তাহলে কবিতাটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে বা কোন বই থেকে? দ্য বার্ড অফ টাইম। এই বইটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1912-তে কবিতাটা প্রকাশিত হয়, মানে কবিতার যে বইটা। তাহলে 1912 খ্রিস্টাব্দে 1912 খ্রিস্টাব্দে দ্য বার্ড অফ টাইম নামে একটি তার কবিতার বই বের হয়। সেই বই থেকে তোর আমাদের দি বেঙ্গল সেলার্স নামক কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে। এবং খেয়াল রাখতে হবে, এই বইটার অনেকগুলি পার্ট ছিল, তার মধ্যে আমাদের কবিতাটা কোন পার্ট থেকে নেওয়া? থার্ড পার্ট বা থার্ড বুক। এই বইটার থার্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ইন্ডিয়ান ফোক সংস। বোঝা গেল? তাহলে দ্য বার্ড অফ টাইম 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই বইটার থার্ড পার্ট বা থার্ড চ্যাপ্টার যেটা, যার নাম হচ্ছে ইন্ডিয়ান ফোক সংস, সেখান থেকে কিন্তু আমাদের দ্য বেঙ্গল সেলার্সটা নেওয়া হয়েছে। এতদূর ক্লিয়ার? কবিতাটার মধ্যে মোট কটা চ্যাপ্টার, কটা স্ট্যান্জা আছে? কবিতাটার মধ্যে 4টে স্ট্যান্জা আছে। দেয়ার আর 4 স্ট্যান্জাস ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স। প্রতিটি স্ট্যান্জায় কতগুলি করে লাইন আছে লক্ষ্য করে? 6টি করে লাইন আছে, তাই তো? 6টি করে লাইন আছে। তাহলে একটা স্ট্যান্ডে যদি 6টা লাইন থেকে, 4টে স্ট্যান্ডে কটা লাইন থাকবে? 6×4 = 24। 6 লাইনের স্ট্যান্ডাকে আমরা সোনাটার ক্ষেত্রে কি বলেছি বলতো? ষষ্ঠক বা শ্রেষ্ঠ, তাই না? যাই হোক, এবারে কবিতাটা পড়তে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কবিতাটা তার ছন্দটা লক্ষ্য কর, রাইম স্কিমটা লক্ষ্য কর। রাইম স্কিম কেমন করে বা ছন্দটা কেমন করে বের করতে হয় সেটা আমি তোদেরকে শিখিয়েছি। প্রতিটি কবিতার মানে প্রতিটি লাইনে যে শেষের ওয়ার্ডটা দেখ, তুই বিয়ার এর সঙ্গে ফেয়ার উচ্চারণ মিলছে, ব্রাইট লাইট উচ্চারণ মিলছে, তারপর দেখ লাইফ ওয়াইফ। তাহলে কবিতাটার ছন্দ যদি বলতে হয়, ওই যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান, সমান পুণ্যবান, এই যে মিল, ঠিক তেমনি প্রতিটি স্ট্যান্ডার শেষ ওয়ার্ডটা লক্ষ্য কর, বিয়ার ফেয়ার, ব্রাইট লাইট, লাইফ ওয়াইফ। তাহলে কবিতাটার ছন্দটা কেমন? এ এ বি বি সি সি, বুঝতে পারলাম? এ এ বি বি সি সি। আর ছন্দটা হচ্ছে গিয়ে কি না, এটা কেমন
না রাইমিং কাপলেট, রাইম মানে ছন্দযুক্ত, কাপলেট মানে হচ্ছে কি বলতো মানে এক জোড়া। কাপলেট কথাটা এসছে কাপেল থেকে, কাপেল COUPLE, কাপেল মানে কি এক জোড়া বা দুটি। তাহলে প্রত্যেকটা দু লাইনের শেষে মিল আছে, দেখ প্রত্যেক দু লাইনের শেষে শেষে মিল আছে, তাই এটাকে বলছে কি আমরা রাইমিং কাপলেট। কাপ প্লেট নয় কিন্তু, কি বললাম কাপলেট, কাপেল থেকে এসছে কাপলেট শব্দটি, মানে প্রত্যেক দু লাইনে মিলটা তোর দেওয়া আছে। চলো আমরা এবার কবিতাটার মধ্যে প্রবেশ করি। লক্ষ্য কর ফার্স্ট স্ট্যান্ডার, বেঙ্গল সেলার্স আর উই, আমরা হলাম গিয়ে চুড়ি বিক্রেতা, হু বিয়ার যারা বহন করি, যারা বয়ে নিয়ে যায়, আওয়ার শাইনিং লোডস আমাদের চকচকে বোঝাটিকে। আমরা হলাম গিয়ে চুড়ি বিক্রেতা যারা বহন করে নিয়ে যায় আমাদের চকচকে বোঝাটিকে, টু দা টেম্পল ফেয়ার, কোথায় বয়ে নিয়ে যায় মন্দিরের মেলাতে। টেম্পল মিনস হচ্ছে কি মন্দির, আর FAIR ফেয়ার মানে হচ্ছে মেলা, মন্দিরের মেলাতে আমাদের এই যে বোঝাগুলোকে আমরা বয়ে নিয়ে যাই। লক্ষ্য কর সাধারণত মেলা বসে কি উপলক্ষে, কোনো পুজো বা পার্বণ বা মন্দিরের দেবদেবীর পুজোকে উদ্দেশ্য করে আমাদের মেলাটা বসে, ঠিক কিনা? তা সেই মন্দিরের পূজা পার্বণকে কেন্দ্র করে যখন মেলা বসে, এরা বলছেন আমরা হলাম যে চুড়ি বিক্রেতা, আমরা আমাদের বোঝাটাকে বয়ে নিয়ে যাই। কিসের বোঝা এখানে? এখানে বোঝা বলতে চুড়ির বোঝাটাকে কিন্তু বলা হয়েছে। যে চুড়ি বিক্রেতা সে নিশ্চয়ই চুড়ি ছাড়া সে নিশ্চয়ই অন্য কিছু বিক্রি করবে না, সে চুড়িই নিয়ে যাবে। এবার চুড়িগুলো যেহেতু রং বেরঙের চুড়ি, তাই এখানে সেই চুড়িগুলো কি যদি রং বেরঙের হয় চকচক চকচক করবে, তাই এখানে হচ্ছে শাইনিং লোডস। বুঝতে পারলাম? প্রথম লাইনটা যদি এরকম করে কবিতা বলে দিয়েছে, যদি গদ্যের মতো হতো তাহলে হয়তো এরকম বলতো, উই আর বেঙ্গল সেলার্স, আমরা হচ্ছি চুড়ি বিক্রেতা, হু বিয়ার যারা বিয়ার মানে কি বহন করি, যারা বয়ে নিয়ে যায়, আওয়ার শাইনিং লোডস আমাদের চকচকে বোঝাগুলিকে বা লোডগুলিকে, টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলাতে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, হু উইল বাই কারা কিনবে। এরপরে যারা চুড়ি বিক্রেতা তারা প্রশ্ন করছে, হু উইল বাই কারা কিনবে, দিস এই সমস্ত ডেলিকেট, ডেলিকেট কথার অর্থ হচ্ছে গিয়ে কি ভঙ্গুর, সূক্ষ্ম, ফাইন, সুন্দর। বুঝেছিস? চুড়িগুলো কি ভঙ্গুর, সামান্য একটু কলকা টিপে দিলে কিন্তু ভেঙে যায়। তাহলে হু উইল বাই কারা কিনবে, দিস এই সমস্ত ডেলিকেট মানে ফাইন, সূক্ষ্ম, ফ্রেজাইল, ফ্রেজাইল এই ভঙ্গুর, ব্রাইট উজ্জ্বল বা চকচকে, রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। রেনবো টিন্টেড বলতে কি, রেনবো মানে হচ্ছে কি বলতো রামধনু, টিন্টেড মানে রঙের, রেনবো কালার্ড, টিন্টেড মিনস কালার্ড। কে কিনবে এই সূক্ষ্ম সূক্ষ্ম ভঙ্গুর উজ্জ্বল চকচকে কি রামধনু রঙের, রেনবো টিন্টেড মিনস রামধনু রঙের, সার্কেলস অফ লাইট, সার্কেল মানে বৃত্ত বা বলয়, তাই তো? সার্কেল মানে কি বৃত্ত বা বলয়, আর লাইট মানে হচ্ছে কি আলো। তো চুড়িগুলোকে এখানে আলোর বৃত্তের সঙ্গে তুলনা করা হয়েছে। একটি কাঁচের চুড়ির উপর যদি সুন্দর করে যদি রং বেরঙের কাঁচের চুড়ির উপর যদি লাইট বা আলো পড়ে, দেখে কি মনে হবে দূর থেকে যেন আলোর এক একটা বৃত্ত, গোল গোল আলোর বৃত্ত। তাহলে যারা চুড়ি বিক্রেতা তারা প্রশ্ন করছেন কারা কিনবে এই রামধনু রঙের চুড়িগুলিকে, যেগুলি এক একটি আলোর বৃত্তর মতো। লক্ষ্য কর আমরা রামধনু শব্দটির মধ্যে শোনার সঙ্গে সঙ্গে কি আমাদের মনের মধ্যে একটি সাতটা আলোর একটা চিত্র কিন্তু ফুটে উঠছে, ঠিক কিনা? কি কি যেটাকে আমরা বলি বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি বা আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। ইংলিশে কি বলি আমরা ভিটজিও, তাই তো? ভিটজিও ওই প্রত্যেকটি রঙের প্রথমবার ইংলিশ লেটার বা বর্ণগুলিকে নিয়ে আমরা বলি কি ভিটজিও। তাহলে একটা রামধনুর মধ্যে যেমন 7টি রং আছে, তেমনি 7টি রঙের যে চুড়ি যেগুলিকে রামধনু রঙের মতো বলে মনে হচ্ছে, আর কি এগুলোকে আলোর বৃত্ত বলে মনে হচ্ছে, এই চুড়িগুলিকে কে কিনবে জিজ্ঞাসার জন্য দেওয়া আছে, দেখেছিস? তাহলে এইটাকে বলা হয় রেটোরিক্যাল কোয়েশ্চেন, রেটোরিক্যাল কোয়েশ্চেন। এবার দেখ লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফ, এই চুড়িগুলো কেমন? লাস্ট্রাস মানে চকচকে, দ্যুতিময়, ঝলমলে। টোকেনস মানে কি প্রতীক, সিম্বল অফ রেডিয়েন্ট লাইফ। রেডিয়েন্ট মানে কি উজ্জ্বল চকচকে, আর লাইফ মানে কি জীবন। তাহলে
রেডিয়ান্ট লাইফ মানে কি দ্যুতিময় জীবনের, লাইফ মানে কি জীবন, তাই তো? তাহলে দ্যুতিময় জীবনের কি চকচকে প্রতীক। এই চুড়িগুলো কিসের প্রতীক? দ্যুতিময় প্রাণোচ্ছল যে জীবন, হাসি খুশি জীবন, তার চকচকে প্রতীক। আচ্ছা বল, চুড়িগুলো সাধারণত কারা পরে? মহিলারা পরে, তাই তো? চুড়ি, মালা, এই নেল পালিশ, এগুলো সাধারণত মেয়েরা পরে। কিসের প্রতীক এগুলো? খুশির প্রতীক, চকচকে দ্যুতির প্রতীক, যেটাকে আমাদের হিন্দু বা সনাতন ধর্মের শাখা বা চুড়ি বলা হয়। ইসলাম ধর্মে কিন্তু বিবাহিত মেয়েদের হাতে কিন্তু কি থাকে? চুড়ি থাকে, ঠিক কিনা? তা চুড়িটা কি? তার সুখ সমৃদ্ধি, শান্তি, সংসার জীবন, হাসি খুশির প্রতীক। যেমন স্বামী মারা গেলে মেয়েদের হাত থেকে শাখা বা চুড়ি ভেঙে যায়, সনাতন ধর্মে যেমন হবে, ইসলাম সম্প্রদায়ের মেয়েদের হাত থেকেও কিন্তু সেই চুড়িটা কিন্তু খোলা যায়। কি রে, ঠিক না বল? ঠিক তো? তাহলে কিন্তু চুড়িটা কিসের প্রতীক? চুড়িটা হচ্ছে গিয়ে কি না, সংসার জীবনের হাসি খুশি আনন্দ ফুর্তির প্রতীক, তাই তো? তাই বলছি এই চুড়িটা হচ্ছে কি প্রাণোচ্ছল জীবনের, চকচকে দ্যুতিময় জীবনের কি উজ্জ্বল একটি সিম্বল বা প্রতীক। ফর হ্যাপি ডটার্স, চুড়িগুলো কাদের জন্য কিনবে? ফর হ্যাপি ডটার্স, সুখী কি কন্যাদের জন্য, হাসি খুশি কন্যাদের জন্য। অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং হাসি খুশি স্ত্রীদের জন্য। ওয়াইফ মানে কি? স্ত্রী। তার মানে যারা বাবা, তারা তাদের ছোট্ট ছোট্ট যে প্রত্যেকটি বাবার কাছেই তার মেয়েরা হচ্ছে গিয়ে কি রাজকন্যার মতো, তার মেয়েদের জন্য কি হাসি খুশি, মেয়েদের মুখে আরো হাসি বা আরো খুশি আনার জন্য, হাসি ফুটিয়ে দেওয়ার জন্য তার চুড়িগুলো কিনে দেবে। আর যারা বিবাহিত পুরুষ, তারা তাদের স্ত্রীদের জন্য এই চুড়িগুলিকে কিনে দেবে। বুঝেছিস? এই প্যারাটা কারো কোনো সমস্যা আছে? নেক্সট প্যারা, সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। এখানে সাম বলতে গিয়ে কি চুড়িগুলোকে বোঝানো হচ্ছে। সাম মিন্স সাম ব্যাঙ্গলস, কিছু চুড়ি, ঠিক আছে? সাম আর মিট, কিছু চুড়ি উপযুক্ত। এখানে এম ডবল ই টি, মিট শব্দটার দিকে লক্ষ্য কর। এম ডবল ই টি, মিট মানে কি উপযুক্ত, সুটেবল। সুটেবল মানে কি উপযুক্ত। তাহলে কিছু চুড়ি উপযুক্ত, কিছু চুড়ি মানানসই। কিসের সঙ্গে মানানসই? লক্ষ্য কর, সাম আর মেয়ে, কিছু চুড়ি উপযুক্ত বা মানানসই ফর এ মেডেন্স রিস্ট, একটি অবিবাহিত মেয়ের কবজির জন্য বা হাতের জন্য। মেডেন মানে কি আনম্যারিড ওমেন বা আনম্যারিড গার্ল, অবিবাহিত মেয়ে। রিস্ট মানে হচ্ছে কি কবজি বা হাত। চুড়িগুলো তো এই কবজির কাছে পড়া হয়, ঠিক কিনা? তাহলে কবি বলছেন কিছু কিছু চুড়ি মানানসই, কিছু চুড়ি মানাবে, কিছু চুড়ি উপযুক্ত অবিবাহিত মেয়েদের হাতের জন্য বা কবজির জন্য। কেমন? সিলভার অ্যান্ড ব্লু, আন্ডারলাইন কর, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। অ্যাজ মানে যেমন, দ্য মাউন্টেন মানে কি পাহাড় বা পর্বত, মিস্ট মানে হচ্ছে কি কুয়াশা, ফগ, বুঝেছে? তাহলে পাহাড়ের উপরে যেমন কুয়াশা দেয়, সেই কুয়াশাটাকে দেখতে যেমন লাগে, ঠিক সেই রকমের চুড়ি। রংটা কেমন বলেছে? সিলভার, রূপলি বর্ণের, অ্যান্ড ব্লু, ব্লু মানে হচ্ছে কি নীল। তাহলে ওই চুড়িগুলো, যে চুড়িগুলো অবিবাহিত মেয়েদের হাতে মানাবে, সেই চুড়িগুলোর রংটা কেমন? কিছুটা রূপলি বর্ণের আর কিছুটা নীল বর্ণের। পাহাড়ের উপরে যেমন কুয়াশা দেয়, ঠিক তেমনি। তাহলে এখানে কুয়াশার রঙের সঙ্গে তুলনা করছে চুড়িগুলো রঙের। তো কুয়াশাটা একটা আলাদা জিনিস আর চুড়িটা একটা আলাদা জিনিস, সম্পূর্ণ দুটো দু রকমের জিনিস, কিন্তু এদের সঙ্গে তো তুলনা করছে। এই তুলনাটা যদি ইংরেজিতে অ্যাজ, লাইক, লাইকওয়াইজ, সো এরকম শব্দ দিয়ে যদি তোর তুলনা করা হয়, তাকে বাংলায় যেমন বলা হয় উপমা অলঙ্কার, ইংলিশে কি বলা হয়? সিমিলি, SIMILE, সিমিলি ফিগার অফ স্পিচ, এগুলোকে বলা হয় উপমা অলঙ্কার। তাহলে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন, দেখেন অ্যাজ শব্দটা দিয়ে তুলনা করা হয়েছে, বুঝতে পারছিস? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের কুয়াশার মতো এই চুড়িগুলো রূপলি এবং কি নীল বর্ণের। এই লাইনটা দাগা, এই লাইনটা দেওয়ার পর বলতে পারে এই লাইনটা কোন ফিগার অফ স্পিচ, এই লাইনটার মধ্যে কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে। কি হবে তাহলে? সিমিলি। কেন? অ্যাজ শব্দটা যুক্ত আছে। তাহলে এই চুড়িগুলো কি রং না? পাহাড়ের কুয়াশার মতো নীল এবং রূপলি রং। শাম আর ট্রাস্ট, কিছু কিছু চুড়ি। এখানে শাম, এই লাইনটা দিয়ে বলতে পারে এখানে শাম শব্দটি দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে। হেয়ার দ্য ওয়ার্ড শাম
রেফার্স টু দ্য বেঙ্গলস। হ্যাঁ, তাহলে কিছু কিছু চুড়ি আর কি ফ্লাস্ক, ফ্লাস্ক মিনস হচ্ছে কি রেড ইন কালার, লাল রঙের, বুঝেছিস, বা ক্রিমজন টকটকে লাল, যার দরকার লিখে নে ওয়ার্ডগুলো মানে না। সাম আর ফ্লাস্ক কিছু কিছু চুড়ি লাল রঙের, লাইক দ্য বার্ডস, বিউটি বার্ড মানে কি ফুলের কুড়ি, বিউটি বার্ড লক্ষ্য কর বানানটা, লাইক দ্য বার্ড ফুলের কুড়ির মতো, দ্যাট ড্রিম যে ফুলের কুড়িগুলো কি করে স্বপ্ন দেখে। চুড়ি হচ্ছে গিয়ে কি লাল রঙের, টকটকে লাল রঙের, সেই চুড়িগুলো কিসের মতো, ফুলের কুড়ির মতো, যে কুড়িগুলো স্বপ্ন দেখে। এখানে বার্ড বলতে ওই অবিবাহিত আনম্যারিড মেয়েদেরকে বলা হয়েছে, যে অবিবাহিত কুমারী মেয়েরা কি করে স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন, আমার একটু সুন্দর ঘর হবে, সুন্দর একটি বর হবে, শ্বশুরবাড়িতে গিয়ে আমি এই করবো সেই করবো, এই যে নানান স্বপ্ন। ফুলের যেমন স্বপ্ন থাকে, এটি ফুলের জীবন তখনই সার্থক হয় যখন ফুলটা কোনো দেবতার পায়ে পড়ে বা কোনো দেবদেবীর উদ্দেশ্যে তখন তাকে কি করা হয়, নিবেদন করা হয়, ঠিক কিনা, তাই তো। একটা খুব সুন্দর লাইন আছে, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য নিজের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করবে। ফুল কখনো নিজের জন্য ফোটে না, পরের জন্য নিজের হৃদয় নামক ফুলটাকে কি করো না, তুমি ফুটিয়ে দিও বা উৎসর্গ করো। ঠিক তেমনি একটি ফুল যেমন স্বপ্ন থাকে, তার ভবিষ্যৎ কি হতে পারে, কোথায় যাবে, দেবতার পায়ে পড়বে কিনা, না পড়লে নষ্ট হয়ে যাবে। তদ্রুপ একটি অবিবাহিত মেয়ে বা কুমারী মেয়ে কিন্তু নানান ধরনের স্বপ্ন দেখে। হ্যাঁ, তাই এখানে বাজ, এখানে ফুলের কুড়ি বলতে কিন্তু কুমারী মেয়েদেরকে বলা হয়েছে। তাহলে কিছু কিছু কি চুড়ি লাল বর্ণের, যেগুলি সেই সমস্ত ফুলের মতো যে ফুলগুলি স্বপ্ন দেখে। অন দ্য ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে কি শান্ত, কাম অ্যান্ড কোয়াইট, কাম অ্যান্ড কোয়াইট। ট্র্যাঙ্কুইল ব্রাউ, ব্রাউ মানে কি ভ্রু, দেখলে ভ্রু, ভ্রু, এই যে আমার মানে আই ব্রাউ, আই মানে কি চোখ, আর ব্রাউ মানে কি ভ্রু। মহিলারা কি কোনো উৎসব অনুষ্ঠান হলে কিছু হোক বা না হোক, আগে ভ্রু পেলাক করে আসবে, তাই তো, ভ্রু প্লাক যেটাকে বলি আমরা। তাহলে ব্রাউ মানে হচ্ছে কি ভ্রু। আচ্ছা বল, ভ্রুটা কেমন, ভ্রুটা সাধারণত কি বাঁকানো হয়, তাই তো, ভ্রুটা কি হয় বাঁকানো হয়, তীর ধনুকের মতো বাঁকানো। এটা খুব সুন্দর নজরুল গীতি আছে, তোমার ভ্রুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, ভ্রুটাকে কি ধনুকের মতো কি বাঁকা হিসেবে কল্পনা করা হয়। তাহলে কেমন এই এই ফুলগুলো কোথায় করে স্বপ্ন দেখবে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ, শান্ত কি বাঁকানো জায়গায়, কোথাকার বাঁকানো জায়গায়, অফ এ উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড মানে বনভূমি, স্ট্রিম মানে নদী বা ঝর্ণা। বনের ভিতরে যে ছোট ছোট নদী, সেই নদীর ধারে শান্ত পাড়ে বা তীরে যে ফুলগুলি স্বপ্ন দেখবে। এখানে তাহলে ব্রাউ বলতে গিয়ে কিন্তু কি, এখানে আই ব্রাউ বা চোখের যে ভ্রু সেটাও কিন্তু নয়, এখানে ব্রাউ মানে বাঁকা তীর, নদীর তীর, পাহাড়ি বা ওই যে বনভূমির ভিতরে যে উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড মানে কি বনভূমি, স্ট্রিম মানে নদী। তাহলে নদীর তীরটা কি, নদী কি সবসময় সোজা পথে যায় না, কখনো আঁকা কখনো বাঁকা, নদীর পথটাই তো আঁকা বাঁকা, ঠিক কিনা। তাহলে নদীর পাশে যে বাঁকা পাড়, নদীর যে বাঁকা তীর, সে বাঁকা তীরেতে শান্ত জায়গায় এই ফুলের কুড়িগুলো স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মতো। শাম আর অ্যাগ্লো, কিছু এই শাম শব্দের অর্থ হচ্ছে কি কিছু কিছু চুড়ি, ব্যাঙ্গলস, কিছু চুড়ি কি, অ্যাগ্লো মানে কি চকচকে, দ্যুতিমান, ঝলমলে, উইথ দ্য ব্লুম, ব্লুম মানে কি ফুল, ফ্লাওয়ার্স, ব্লুম মানে কি ফুল, ফ্লাওয়ার্স, দ্যাট ক্লিপস যে ফুলগুলি আটকে থাকে, ঝুলতে থাকে। এখানে ক্লিপস শব্দের অর্থ কি স্টিক্স টু, ঝুলতে থাকা, আটকে থাকা। তাহলে কিছু কিছু চুড়ি ঝলমল করছে, কি কিছু চুড়ি চকচক করছে, সেই সমস্ত ফুলের মতো, ব্লুম, সেই সমস্ত ফুলের মতো যে ফুলগুলো ঝুলতে থাকে, কোথায় ঝুলে কোথায় আটকে থাকে। টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে হচ্ছে কি পরিষ্কার, পিওর, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পিওর মানে খাঁটি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার মানে হচ্ছে কি পরিষ্কার স্বচ্ছ। টু দ্য লিম্পিড গ্লোরি, সেই পরিষ্কার, গ্লোরি মানে কি গৌরব, গ্লোরি মানে গৌরব, অফ নিউ বর্ন লিভস, নিউ বর্ন লিভস মানে কি সদ্য জন্মানো বা সদ্য জাত, লিভ মানে কি পাতা বা পাতাগুলি, সদ্য ফুটেছে এরকম পাতাগুলির সঙ্গে
কিছু কিছু ফুল যেমন আটকে থাকে বা ঝুলে থাকে, সোজা কথায় নতুন একটি চারা গাছ যার পাতাগুলো সদ্য ফুটেছে, সেই পাতাগুলির মধ্যে যদি কোনো সুন্দর সুন্দর ফুল যদি ঝুলে থাকে বা আটকে থাকে, তাকে দেখতে কত সুন্দর লাগে। সবুজ পাতার মধ্যে লাল নীল যদি ফুল ফোটে কত সুন্দর লাগে দেখতে, বল লাগে তো? ঠিক তেমনি এই চুড়িগুলোও কিন্তু সেরকম ঝলমলে ঝলমলে চকচক করছে এই চুড়িগুলো। তাহলে দ্বিতীয় প্যারাতে চুড়িগুলোকে কি বিভিন্ন রঙের সঙ্গে তোর আমাদের তুলনা করলো। এই প্যারাটায় কারো কোনো সমস্যা আছে? সাম আর লাইক, কিছু চুড়ি কিসের মতো? সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ি কিসের মতো? ফিল্ড, সেই সমস্ত শস্য ক্ষেতের মতো। ফিল্ড মানে কি? শস্য ক্ষেত, চাষিদের চাষ করা যে মাঠ। অফ সানলিট কর্ন, সানলিট মানে কি? সূর্যের আলো, সানলাইট থেকে সানলিট, সূর্যের আলোয় আলোকিত। কর্ন মানে কি? শস্য দানা বা শস্য ক্ষেত। তাহলে এখানে কর্ন শব্দের অর্থ আমরা ভুট্টা ক্ষেতকে বুঝবো। তাহলে চাষিদের চাষ করা জমিতে যখন ফসল থাকে, সেই ফসলের উপর যখন সূর্যের কিরণটা পড়ে, তখন যেন দূর থেকে দেখে মনে হয় সোনালি একটা রঙকে যেন ঢেলে দিয়েছে। ধান যখন পেকে যায়, সেই পাকা ধান গাছের উপর যখন দেখবি তোর আমাদের কি পড়ে, সূর্যের আলোটা পড়ে, কি মনে হয়? যেন সোনাকে গলিয়ে কেউ যেন ঢেলে দিয়েছে, ঠিক কিনা? সোনালি ক্ষেতটা। তাহলে এখানে ভুট্টা ক্ষেতের উপরে সূর্যের কিরণ পড়ে যেমন রংটা হয় হলুদ রঙের, সেই হলুদ রঙের মতো এখানে কি না ওই চুড়িগুলো রংটা। মিট ফর এ ব্রাইড, মিট মানে কি? উপযুক্ত। তাহলে কিছু কিছু চুড়ির রংটা কেমন? ভুট্টা ক্ষেতের উপর সূর্যের আলো পড়লে যেমন হলুদ বর্ণের চকচক করে, ঠিক তেমনি ওই রকম হলুদ বর্ণের চুড়িগুলো উপযুক্ত। মিট মানে কি বললাম? সুটেবল। কিছু চুড়ি উপযুক্ত ফর এ ব্রাইড, ব্রাইড মানে কি? কনে, বিয়ের কনের হাতের জন্য কিছু চুড়ি, ওই হলুদ বর্ণের চুড়িগুলো উপযুক্ত। কেন? বিয়ের দিনে কনেকে বা বরকে কি করা হয়? গায়ে হলুদ মাখানো হয় তো। তাহলে বিয়ের দিনের জন্য হলুদ রংটা কিন্তু কি হয়? সেই সকালের দিকটাতে গায়ে হলুদ যখন হয়, সেই হলুদ রংটা কিন্তু শুভ। তাই বলছে ওই ভুট্টা ক্ষেতের উপরে বা শস্য ক্ষেতের উপরে যখন সূর্যের আলো পড়ে, তখন সেই শস্য ক্ষেত্রে বা ভুট্টা ক্ষেত্রে যেমন হলুদ বর্ণের দেখায়, ঠিক সেরকম হলুদ বর্ণের চুড়িগুলি কাদের জন্য উপযুক্ত? সেই বিয়ের কনের হাতের জন্য কিন্তু হলুদ বর্ণের চুড়িগুলো উপযুক্ত। অন হার ব্রাইডাল মর্ন, অন হার ব্রাইডাল মর্ন, বানানটা লক্ষ্য কর, MORN। মর্ন শব্দটা হচ্ছে কি? মর্নিং শব্দের সংক্ষিপ্ত রূপ। মর্ন ইজ দ্য শর্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড মর্নিং। মর্নিং শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? মর্ন। তাহলে ব্রাইডাল মর্ন মানে কি? বিয়ের দিনের সকালবেলায়, বিয়ের দিনের সকালবেলায় বিয়ের কনের হাতের জন্য ওই রকমের হলুদ বর্ণের চুড়িগুলো উপযুক্ত। বুঝতে পারলি? এবার দেখ, শাম, শাম মানে কিছু চুড়ি, লাইক দ্য ফ্লেম, লাইক মানে মতো, কিসের মতো? দ্য ফ্লেম, ফ্লেম মানে কি? অগ্নিশিখা, আগুনের লেলিহান শিখা। অফ হার ম্যারেজ ফায়ার, তার বিয়ের আগুনের মতো। ম্যারেজ মানে কি? বিয়ে। ফায়ার মানে হচ্ছে কি? আগুন। কিছু চুড়ি বিয়ের আগুনের যে লেলিহান শিখা তার মতো। মানেটা কি? আমাদের সনাতন ধর্মে দেখবি বা হিন্দু ধর্মে যখন বিয়ে হয়, তখন দেখবি সেই আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে 5 জন ব্যক্তিকে সাক্ষী রেখে আমাদের বিয়েটা হয়। ব্রাহ্মণ, নাপিত, বরযাত্র, যেখানে 5 জন কি 10 জন মানুষ থেকে ধরে নেওয়া হয়। 10 জন মানুষ যেখানে থেকে সেখানে 10 নারায়ণ, মানে 10 জন মানুষকে সাক্ষী রেখে বিয়ে করছে, মানে আর সেখানে কোনো উকিল বা এরকম ম্যারেজ রেজিস্ট্রি অফিসের কোনো প্রয়োজন হয় না। এটা আগে এক সময় হতো, এখনো ওইভাবেই বিয়ে হয়। তবুও বর্তমানে আরেকটু শিওর হওয়ার জন্য রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটাকে করা হয়েছে। যেমন করে জমি জায়গা রেজিস্ট্রি করা হয়, তেমন জন্য ছেলেটা মেয়েটাকে রেজিস্ট্রি করছে, আর মেয়েটার জন্য ছেলেটাকে রেজিস্ট্রি করছে যে তুমি আমার জন্যই বরাদ্দ। যাই হোক, তো এখানে ম্যারেজ ফায়ার, ম্যারেজ ফায়ার মানে কি? বিয়ের আগুন, মানে বিয়েটা যেটা পবিত্র, দ্য স্যাংটিটি অফ ম্যারেজ, বিয়ের পবিত্রতা জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু এখানে ম্যারেজ ফায়ার বা বিয়ের আগুনটাকে বোঝানো হয়েছে। বিয়ের সময় যখন আগুনটা জ্বলে, সেই আগুনের রংটা কেমন থাকে? হ্যাঁ, লাল রঙের রং থাকে, তাই তো? সে লাল লাল রংটা কিসের প্রতীক? প্রেমের প্রতীক। দেখবি ওই কারণে বিয়ের সময় মেয়েদেরকে যে বেনারসি শাড়িটা পরানো হয়, লক্ষ্য করে দেখবি বেশিরভাগ বেনারসি শাড়ির রংটা কেমন? লাল। লাল রংটা হচ্ছে কি? হৃদয়ের রঙের প্রতীক, প্রেমের প্রতীক। তাই বলছে কিছু কিছু চুড়ির রংটা কেমন? বিয়ের যে আগুন, সেই বিয়ের
আগুনের মতো, বি এর আগুনের রঙের মতো, অথবা রিচ সমৃদ্ধ, আড়াইশে রিচ মানে কি ধনী, এখানে ধনী নয় সমৃদ্ধ, অথবা কিছু কিছু চুড়ির রঙটা সমৃদ্ধ কিসে, উইথ দ্য হিউ, এইচ ইউ ই, হিউ শব্দটার অর্থ হচ্ছে গিয়ে কি, এইচ ইউ ই, হিউ শব্দের অর্থ হচ্ছে গিয়ে আমাদের কালার, সি ও এল ও ইউ আর, কালার মানে রং, তাই তো। তাহলে কিছু কিছু চুড়ির রংটা সমৃদ্ধ কিসের রঙের সঙ্গে, হার্টস ডিজায়ার, অন্তরের ইচ্ছা, হার্ট মানে হৃদয় বা অন্তর, ডিজায়ার মানে হচ্ছে গিয়ে ইচ্ছা। তাহলে কিছু কিছু চুড়ির রংটা আবার অন্তরের যে আকাঙ্ক্ষা, অন্তরের যে ইচ্ছা, সেই অন্তরের ইচ্ছা বা অন্তরের আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ। চুড়িগুলো কেমন, টিঙ্কলিং, টিঙ্কলিং মানে কি ঝনঝন করছে। হাতে দেখবি চুড়ি পরলে কি হয়, সে সিনেমাতে অনেক নায়ক নায়িকারা দেখবি কি করে নাচে না, নায়কদের সামনে নাচে, তখন সে হাতগুলোকে দেখে এরকম করে চুড়িগুলোকে এই ছানা ছানা করে মানে চুড়িগুলোতে আঘাত করলো আর ঝনঝন করে আওয়াজ হয়ে উঠলো একটা, আবার পায়েতে কি পায়ে থেকে এরকম করে ছপ ছপ করে দিলে এরকম করে ঝনঝন করে উঠলো, তাহলে কি চুড়িগুলো কেমন করছে, টিঙ্কলিং, ঝনঝন আওয়াজ করছে। আর কি লুমিনাস, লুমিনাস মানে কি উজ্জ্বল, ব্রাইট, চকচকে, তো চুড়িগুলো ঝনঝন আওয়াজ করছে আর কি চকচকে চুড়ি। তারপর কি টেন্ডার, চুড়িগুলো নরম চুড়ি, কোমল, চুড়িগুলো ভেঙে যাবে অল্পেতেই। অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে কি স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, এদিক থেকে ওদিক দেখতে পাওয়া যাবে। তা চুড়িগুলো কেমন ঝনঝন আওয়াজ করছে, আর কি চুড়িগুলো কেমন লুমিনাস উজ্জ্বল বা চকচকে, আর কেমন টেন্ডার বা কোমল, আর কেমন ক্লিয়ার স্বচ্ছ ট্রান্সপারেন্ট। লাইনটা আন্ডারলাইন কর। লাইক হার ব্রাইডাল লাফটার, ঠিক তার বিয়ের দিনের কনের মুখের হাসির মতো, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং কনের চোখের জলের মতো। এই লাইনটা, এই ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, শুধু এইটুকু অংশ, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এই জায়গাটা আন্ডারলাইন করবি। কি কনের মুখের হাসি আবার কনের মুখের কান্না, তাহলে একটি কনে তার মুখে আবার হাসি ফুটছে আবার কান্না ফুটছে, দুটো বিপরীত ধর্মী জিনিস। এটাকে ইংলিশে কোন ফিগার অফ স্পিচ বলা হয়, প্যারাডক্স। প্যারাডক্স মানে দুটো বিপরীত ধর্মী জিনিস পাশাপাশি অবস্থান করছে, কোনের মুখের হাসি আবার কোনের মুখের কান্না। তা সেই রকমের চুড়িগুলি কেন বলতো? আচ্ছা কোনেটা হাসে কি জন্যে? কোনে হাসে তাহলে সে নতুন জীবন সঙ্গী পায়, নতুন শ্বশুর বাড়িতে যাবে, তাই তো। এবং খেয়াল রাখবি নতুন জীবন শুরু করতে চলেছে, জীবন সঙ্গী পেয়েছে, নতুন ঘরে যাবে আর নতুন জীবন শুরু করবে, সেই জন্য তার মুখে কি হাসি থাকে। আর কান্নাটা কি জন্যে? এই চুড়িটা পরেই সে যদি বিদায় নেয়, বাবা মাকে ছেড়ে যেতে হয়, তার চিরদিনের যে থাকার যে ঘর, 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 20 বছর, আগে তো কম বয়সে বিয়ে হতো তাই 15-16 বছরের কথা বললাম, বর্তমানে 18 এবং 21 ছাড়া বিয়ে সাধারণত দেওয়া হয় না, হওয়াটা উচিত নয়। তাহলে এই যে 18 বছর 20 বছর যে একটি মেয়ে তার বাবার ঘরে ছিল, এই রুমটা আমার, এই আলমারিটা আমার, এই শাড়িটা আমার, আর আজকের পর থেকে হাতে চুড়িগুলো পরে বিয়ে হয়ে যাওয়ার পরে তাই কি সেই তখন চোখের জলে বিদায় নিতে হয়, কান্না। তারপরে শ্বশুরবাড়ি থেকে যখন আসবে তখন সে কিন্তু এই রুমটাকে কিন্তু আর আমার বলতে পারবে কি? পারবে না। কিন্তু বর্তমানে এই অবস্থাটা কিন্তু পরিবর্তন ঘটেছে, ঠিক কিনা? সেজন্যই বলছে কোনের মুখের হাসি এবং কোনের চোখের জলের মতো এই চুড়িগুলো। লাস্ট করে দেখো, সাম আর পার্পল, কিছু চুড়ি, পার্পল মানে কি বেগুনি, কিছু চুড়ি বেগুনি রঙের বা রক্ত বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, গোল্ড ফ্লেক মানে কি, গোল্ড মানে সোনালি, আর ফ্লেক মানে সরু সরু দাগ দেওয়া। হ্যাঁ, গোল্ড ফ্লেক বলতে কি কি সোনালি রঙের সরু দাগ যুক্ত, গ্রে মানে কি, গ্রে মানে ধূসর। তাহলে কিছু কিছু চুড়ি বেগুনি রঙের আর কিছু চুড়ি ধূসর বর্ণের, গ্রে মানে কি ধূসর, ধূসর বর্ণের, যার উপরে কি সোনালি রঙের কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে, ছোপ ছোপ দেওয়া আছে, সরু দাগ দেওয়া আছে। লক্ষ্য কর, গ্রে, গ্রে মানে কি ধূসর, তো ধূসর মানে কি সাদা, অ্যাশ কালার, ছাই বর্ণের। আচ্ছা দেখবি মানুষ যখন বয়স হয়ে যায় তখন কি হয় বলতে, তখন তাদের মাথার চুলগুলো কি হয়ে যায়, সাদা হয়ে যায়। তাহলে ওই গ্রে কালারটা কিসের প্রতীক, অভিজ্ঞতার প্রতীক, এক্সপিরিয়েন্স। একটি এই যে দেখবি বাড়িতে ঠাকুমারা যারা থাকে, দাদু থাকে, কি বলে, কি বলে বলতে কি, দুধ ছড়া আমার মাথার চুলগুলো এমনি এমনি পাকে না, মানে কি অভিজ্ঞতায় চুলগুলো পেকেছে, মানে কি মানুষের যখন বয়স হয় তখন তার মাথার চুলগুলো পেকে যায়, সে অনেক কিছু দেখে, অনেক শোনে, পৃথিবীটাকে বহুদিন ধরে চোখের সামনে দেখে, তার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ, তাই তো। তাহলে এই যে গ্রে কালারটা পাকা
এই যে রংটা পাকা শব্দের সঙ্গে সঙ্গে কি কখন পাকে, বয়সের সঙ্গে সঙ্গে পাকে। তো তাহলে এই যে গ্রে কালারটা কিসের প্রতীক? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার প্রতীক। আর এখানে গোল্ড ফ্লেক বলতে কি কি বোঝানো হয়েছে? গোল্ড মানে হচ্ছে সোনালী রঙের, ফ্লেক মানে সরু দাগ দেওয়া। মানে কিছু চুড়ি সাদা রঙের চুড়ি বা ধূসর বর্ণের চুড়ি যার উপরে সোনালী দাগ বা ছোপ 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 দেওয়া আছে। এটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। দেখবি বাড়ি যারা বয়স্ক মহিলা তাদের একটা আধিপত্য থাকে এবং তাদের হাতে ওই যে শাখাটা বা চুড়িটা থাকে, সেই শাখা বা চুড়িগুলোর মধ্যে কি সোনা দিয়ে একটু করে বাঁধানো থাকে। সে সোনা বাঁধানো যেগুলোকে বলে না, বাঁধানো থাকে, তাই তো? সোনালী বর্ণের ছোপ ছোপ দেওয়া থাকে। আর ছেলেরাও কিন্তু গোল্ড ফ্লেক খায় নাকি? খায় না গোল্ড ফ্লেক? সিগারেট খাস না? সেটা গোল্ড ফ্লেক কিন্তু বলে। তোরা খাস না, ভালো ছেলে, অনেকেই খায়, লুকিয়ে চুপি খাস আর কি। পরের লাইন দেখ, সাম আর পার্পল, কিছু চুড়ি বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেক্স গ্রে, এবং ধূসর বর্ণের চুড়িগুলোর উপরে কি সোনালী ছোপ ছোপ বা সরু দাগযুক্ত। ফর, কারণ ফর শি, সেই সমস্ত মেয়েগুলির জন্য এই চুড়িগুলো। হু হ্যাড জার্নিড, যারা অতিক্রম করে এসেছে, যারা পেরিয়ে এসেছে, থ্রু লাইফ, জীবনের মধ্য দিয়ে, মিডওয়ে, মাঝ বরাবর পথ। তোমরা কিছু চুড়ি সেই মেয়েগুলির জন্য যারা জীবনের পথে অর্ধেকটা রাস্তা পার হয়ে এসেছে। মানে কি মিডওয়ে বলতে কি, এই লাইনটা আন্ডারলাইন কর, দাগ দে। মিডওয়ে বলতে কি মাঝ বয়স্ক, মাঝ পথ। একটি রাস্তা তোর জন্য বরাদ্দ করা আছে, সেই রাস্তাটা তুই মাঝ রাস্তা মানে অর্ধেকটা পার হয়েছিস। মানে কি অর্ধেকটা রাস্তা এখনো বাদ আছে। তার মানে আমাদের যে আয়ুটা, আমাদের যে পরমায়ুটাকে যদি একটা রাস্তা হিসেবে কল্পনা করা হয়, তার অর্ধেকটা রাস্তা পেরিয়ে এসেছিস। মানে কি তুই পরমায়ুটার অর্ধেকটা এজ, তুই অর্ধেকটা বয়স পেরিয়ে এসেছিস। তাহলে মানে মিডওয়ে বলতে কি মিডিল এজেড ওম্যান, মাঝ বয়স্ক মহিলা। তাহলে এই যে ধূসর বর্ণের চুড়ি, যে ধূসর বর্ণের চুড়ি এবং বেগুনি বর্ণের চুড়ি, যার মধ্যে কি দেওয়া আছে সোনালী বর্ণের ছোপ ছোপ দাগ দেওয়া আছে, সরু দাগ দেওয়া আছে, এই চুড়িগুলো কাদের জন্য? সেই সমস্ত মহিলাগুলোর জন্য যারা জীবনের পথে অর্ধেকটা সময় পার হয়ে এসছে, অর্ধেকটা রাস্তা পার হয়ে এসছে। মানে যাদের বয়সগুলো কি মিডিল এজেড, মাঝ বয়স্ক মহিলাদের জন্য এই রঙের চুড়িগুলো উপযুক্ত। হুজ হ্যান্ডস, যাদের হাতগুলি, হ্যাভ চেরিজ, চেরিজ মানে কি লালন পালন করেছে, চেরিজ মানে কি লালন পালন করা। নার্স, নার্স মানে সেবা করা, সেবা শুশ্রূষা করা। যে মহিলাদের হাতগুলি লালন পালন করেছে। হুজ লাভ, যাদের ভালোবাসা, হ্যাজ ব্লেসড, ব্লেসড মানে কি ব্লেসড, আশীর্বাদ করা। যাদের ভালোবাসা দিয়ে কি, যারা আশীর্বাদ দিয়ে আগলে রেখেছে কি। অ্যান্ড ক্যাডলড, ক্যাডল মানে কি মানে দোলানো, ক্যাডল মানে দোলানো। দেখবি বাড়িতে ছোট ছোট বাচ্চা ভাই বা ভাইজি হলে দেখবি, বা ভাই বোন হলে, সেই মায়েরা কি করে সে বাচ্চাগুলোকে কি করে দোলায়। কখনো কোলে নিয়ে এরকম করে চুপ করে চুপ করে আয়রে আয়রে এরকম করে চুপ করে দোলায়। আবার কখনো যখন বসে থাকে দেখবি এই দুটো পা বা হাঁটুর মাঝখানে বসিয়ে দেখবি খুব সুন্দর করে দোলায়, তাই না? তাহলে বলছি কি যে মহিলারা কি করে তাদের হাত দিয়ে লালন পালন করেছে, তাদের ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেছে, অ্যান্ড ক্যাডল এবং দুলিয়েছে, দোল খাইয়েছে, ফেয়ার সন্স, ফেয়ার মানে সুন্দর বা সুন্দরী, সন মানে সন্তান সন্ততি, পুত্র কন্যা, সন মানে পুত্র বুঝি আমরা, তাই তো? তাহলে একটি ছেলে দেখতে যত খারাপ বা যত কুৎসিতই হোক, বা একটি মেয়ে দেখতে যত কুৎসিত বা কালোই হোক না কেন, তার বাবা মায়ের কাছে কিন্তু সে রাজপুত্র আর রাজকন্যা, ঠিক কিনা? তাহলে বলছে আমার মা, এই ফেয়ার সন্স মানে কি সুন্দর সুন্দর সন্তান সন্ততিদেরকে না, আমরা সবাই আমাদের বাবা মায়ের কাছে কি সুন্দর, ঠিক কিনা? তাহলে যে মায়েদের হাত লালন পালন করেছে, যে মায়েদের ভালোবাসা দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে, যে মায়েরা আমাদেরকে, আমাদের মতো রাজপুত্রদেরকে, সুন্দর পুত্রদেরকে কি করেছে দোল খাইয়েছে। অন হার ফেথফুল ব্রেস্ট, ফেথফুল মানে কি বিশ্বস্ত, ব্রেস্ট মানে কি কোল, ল্যাপ, বুক। আমরা প্রত্যেককেই মায়ের বুকে স্তনপান করে বড় হয়, তাই তো? আবার মায়েরা আমাদেরকে কি করে ভয়ের সময়, খারাপ সময় কি করে, ভালো সময় খারাপ সময় বুকে জড়িয়ে রাখে বা বুকে আগলে রাখে, ঠিক কিনা? যে মায়েরা আমাদেরকে বুক দিয়ে আগলে রাখে, সেই মায়েদের হাতের চুড়িগুলো কোনগুলো? এই ধূসর বর্ণের এবং বেগুনি বর্ণের চুড়িগুলো। যে ধূসর বর্ণের চুড়িগুলিতে কি দেওয়া আছে? সোনালী সরু দাগ দেওয়া আছে। অ্যান্ড সার্ভস, এবং যে মায়েরা, যে মহিলারা সেবা করেছে, সার্ভ মানে কি সেবা করা, যে মহিলারা সেবা করেছে হার হাউস হোল্ড, হাউস হোল্ড মানে কি গৃহস্থালী কাজ বা বাড়ির লোকজন,
তাহলে বাড়ির লোকজন সেবা করছে, এবং যে মায়েরা গৃহস্থলীর কাজগুলো করে থাকে ইন ইন ফ্রুটফুল প্রাইড। ফ্রুটফুল মানে হচ্ছে গিয়ে কি, উর্বর, সক্রিয়। প্রাইড মানে গর্ব, অহংকার, মানে উর্বর গর্বের সঙ্গে যে মহিলারা দেখবি ফ্যামিলিটাকে মেনটেন করে, তাদের মধ্যে একটা আলাদা গর্ব থাকে। এমনি এমনি নয়, এই সংসারটাকে আমি 25 বছর ধরে 30 বছর ধরে বুক দিয়ে আগলে রেখেছি, এটা তাদের একটা কি অহংকারের জায়গা। বুঝতে পারছিস? তাহলে ফ্রুটফুল প্রাইড, উর্বর গর্বের সঙ্গে যে মহিলারা কি করেন না, দীর্ঘদিন ধরে সংসারটাকে সামলে রাখেন। অ্যান্ড ওয়ার্শিপ, এবং যে মহিলারা পুজো করে, ওয়ার্শিপ মানে কি, পুজো করা, ডিভোট, পুজো করে দ্য গডস, ভগবানকে। গড মিনস হচ্ছে গিয়ে কি, অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর। যে মহিলারা ভগবানের সেবা করে অ্যাট হার হাজবেন্ডস সাইড, তার স্বামীর পাশে থেকে। বুঝেছিস? মেয়েদেরকে কি বলা হয়, সহধর্মিনী। সহ মানে সঙ্গে বা পাশে যিনি থাকেন, ধর্মিনী মানে ধর্মের পথে। মানে মহিলারা কি, বিবাহিত মহিলারা পুরুষ মানুষদের পাশে থেকে সেই পুরুষ মানুষটাকে ধর্মের পথে বা ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলে তাদেরকে কি বলা হয়, সহধর্মিনী। সেই ওই কারণেই পুরুষ মানুষের উচিত কি, তার স্ত্রীকে বা তার মানে কি জীবন সঙ্গিনীকে নিয়ে ধর্মের পথে এগিয়ে যাওয়া, তাই একে বলা হয় সহধর্মিনী। বুঝেছিস? তাহলে সেই মেয়েগুলি যে তার স্বামীর পাশে থেকে ভগবানের সেবা করে, সেই মেয়েগুলির হাতে এই ধূসর বর্ণের চুড়িগুলো এবং বেগুনি বর্ণের চুড়িগুলো কিন্তু উপযুক্ত। বুঝতে পারলি? তাহলে গ্রে কালারটা কিসের প্রতীক? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার প্রতীক। বল, কার কথায় সমস্যা আছে বল।